জাস্ট লাইক ইউ না। যুবকের এহেন পাল্টা উত্তরে দাঁত কিরমিরানোর শব্দ বাড়ল সাহেবের। মলিন মুখখানায় তার মুহূর্তেই লেপ্টে গেল অদৃশ্য আগুন। খোঁচা খোঁচা আধপাকা দাড়িতে আবৃত জলখানা শক্ত হলো তৎক্ষণাৎ। চিরবির কণ্ঠে ফোনের অপাশে থাকা রূঢ় মানবকে বলে উঠলেন, বাস্টার্ড, তোমার শেষ দেখে ছাড়বো আমি, ভুলে যেও না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাঁকা হাসল মুগ্ধ। তার সুদর্শন মুখখানায় আচমকা লেপ্টে গেল একরাশ কুটিলতার ছাপ। হাতে থাকা ফোনটা আলগোছে ঘুরিয়ে আনলো ডান হাতের মুঠোয়। অতপর ফোনটা ফের কানে ঠেকিয়ে নিজ বলিষ্ঠ দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, আই নো দ্যাট, বাট ইন মাই কেস পিপিলিকা হচ্ছেন আপনি ডিসি সাহেব, যার একটা একটা পাখা আমি রোজ একটু একটু করে কাটছি। গত 25 বছর ধরে বড্ড উড়েছেন আপনি। এবার সময় এসেছে একটু রেস্ট নেবার। চিন্তা করবেন না, আপনাকে আমি অতি শীঘ্রই কবরের নিচে রেস্ট করতে পাঠাবো। টিল দ্যাট আমার কথা মনে করে প্রেশার বাড়াতে থাকুন, ওকে? থামল মুগ্ধ। কণ্ঠে শ্লেষাত্মক হাসি টেনে কানের কাছে থেকে ফোনখানা আলগোছে নামাতে উদ্যত হলো। ঠিক তখনই ফোনের অপাশ থেকে ভেসে এলো তায়েব সাহেবের অস্থির সন্দিগ্ধ কণ্ঠ। আমার আমার মেয়ে কেমন আছে অধীর? থমকায় রুড়ো মানবের শক্তপোক্ত হাত। তামাকে পড়া বাদামি ঠোঁট জোড়ায় আচানক দেখা মিলল এক চিত্তে তাচ্ছিল্যের হাসি। তার গমগমে গলার স্বর পরিবর্তন হয়ে সেথায় এবার শোনা গেল শ্লেষাত্মক ভাবভঙ্গি। সে কেমন সময় নিয়ে গা দুলিয়ে হাসল দেখো। হাসতে হাসতে হুট করেই থেমে গিয়ে রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করল, ক্ষুধার্ত হিংস্র বাঘের কাছে শিকার যেমন অবস্থায় থাকে, ঠিক তেমন অবস্থাতেই অধীর রায়ের কাছে তার তুলতুলে শিকারবাহী এহসান রয়েছে। আশা করি আপনাকে আর ভেঙ্গে বোঝাতে হবে না। সহসা বুকের খাঁচায় লুকায়িত হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল তায়েফ রহমানের। মস্তিষ্ক হলো ফাঁকা। ওপাশ থেকে মুখের ওপর কল কেটেছে রুড়ো মানব। ইচ্ছাকৃত বিষাদে ডুবিয়েছে মধ্যবয়স্ক তায়েফ এহসানকে। এদিকে চোখ দুটো আজ বাঁধ ভেঙেছে মধ্যবয়স্কের। অতীতে করা অনিচ্ছাকৃত অপরাধে ফের কুণ্ঠিত হয়েছে তার দাম্ভিক মস্তক। বুকের জড়ালো ওঠানামার গতি যেন স্পষ্ট বলে দিচ্ছে, এই বুঝি নিয়তি। নিজের করা পাপকর্মের ভোগান্তি পোহাচ্ছে আমার সন্তান। ওদের কি তবে সত্যিই বলল, আমি কি সেই পিপিলিকা যার পাখা কাটছে শ্যামবতী দেবীর ছেলে? রাশিয়া, সেন্ট পিটারবার্স। ভোরের ম্লানতায় ডুবে আছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। গভীর জঙ্গলের মধ্যখানে নির্মিত মনস্টার প্যারাডাইস এ তখন এক অদ্ভুত শান্তি বিরাজমান। প্যালেসের নিচতলায় একদম কর্নারের কক্ষে ঠাঁই হয়েছে পারস্য সুন্দরী ডক্টর হায়ার। স্বাস্থ্য সচেতন সুন্দরী সদ্য ঘুম ছেড়ে উঠেছে। ঘুম ঘুম চোখে মখমলে বিছানার নরম গদি হতে শরীর নামিয়ে পা রেখেছে শীতল মেঝেতে। সুন্দরীর পরনে আছে একখানা ঘিয়ে রঙা স্যাটিন কাপড়ের পাতলা নাইটি। কিলোপেট্রার ন্যায় নিখাত সৌন্দর্যের প্রতিটি বদনখানি তার যেন বড্ড আটসাট হয়ে আটকে আছে স্যাটিন কাপড়ের আড়ালে। মাথা ভর্তি এলোমেলো ব্লন্ড হেয়ার বেয়াদবি দেখিয়ে আষ্টে পড়ছে যুবতীর সুশ্রী গৌরবন্যা মুখখানার ওপর। অথচ যুবতী দেখো, সে কেমন বসে বসে ঝিমুচ্ছে। বিছানার একদম কাছে ঘেঁষে বসে থাকার দারুণ তার মসৃণ পা দুটো স্থান পেয়েছে মার্বেলের তক্তকে মেঝের কোলে। সদ্য ঘুম বিচ্ছিন্ন মস্তিষ্কের অসারতায় প্রায় মিনিট পাঁচেক একই ভঙ্গিমায় বসে রইল হায়া। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হতেই বদনখানি নড়ল তার। উঠে দাঁড়ালো বসা থেকে। ঘুমের রেশে টলতে থাকা পা দুটোয় ভর দিয়ে যুবতী অবশেষে এসে দাঁড়ালো ড্রেসিং ভ্যানিটির বিশালাকার গোলাকৃতি আয়নার সম্মুখে। নিবুড় চোখ দুটো তার ক্রমশ নিজেদের উন্মুক্ত করতে ব্যস্ত। তবে এরই মধ্যে হুট করে সুন্দরীর কর্ণকুহরে ভেসে এলো কারো দাম্ভিক কদমের শব্দ। শান্ত নির্জন কক্ষে বড্ড স্পষ্ট শোনাচ্ছে সে আওয়াজ। মুহূর্তেই স্থির হলো হায়া। তার চোখ দুটোই পর্দা থেকে নিমেষেই কেটে গেল সকল তন্দ্রা। যুবতী ভয়ার্থ ঢোক গিলে যেই না ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরবে, ঠিক তখনই একজোড়া শক্তপোক্ত হাতের মালিক তার রুক্ষ বাঁধন পেছন থেকে খপ করে আঁকড়ে ধরল সুন্দরীকে। সাথে নিজ ললাটে নাকখানা আলগোছে ডবালো সুন্দরীর মসৃণ ঘাড়ে। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় হায়া। তড়িৎ বিস্ফোরিত নেত্রে দৃষ্টি করল সম্মুখের আয়নায়।
পরক্ষণে আয়নার স্বচ্ছ তাকে অতিপরিচিত একখানা গম্ভীর মুখ দৃশ্যমান হতেই শান্ত হলো হায়া, বুক ফুলিয়ে একখানা স্বস্তির নিঃশ্বাস ফেলে আওড়ালো। ওহ অ্যালেক্স, কতবার বলেছি তোমায় এভাবে হুটহাট পেছন থেকে এসে জড়িয়ে ধরবে না, দেখলে তো আবারও ভয় পেয়ে গেলাম। ভাবলাম কে না কে, মুখ ফসকে কথাটুকু অর্ধেক আওড়ালে বাকিটুকু পূর্ণ করার ফুরসত পেল না পারস্য সুন্দরী। তার আগেই যুবকের শক্তপোক্ত হাতের হেঁচকা টানে সর্বাঙ্গ সমেত ঘুরে দাঁড়ালো পেছনমুখী হয়ে, হতবাক হায়া হতচকিত নেত্রে মুখোমুখি দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষের বানে তাকাতেই দেখল ভ্রুতায় কুঁচকে রেখেছে অ্যালেক্স, মুখখানে তার চাপা ক্ষোভের ভাঁজ স্পষ্ট। তক্ষুনি আমতা আমতা করে ওঠে হায়া, জিভের ডগায় বাক্কা সাজানোর কার্যে মত্ত সে। এরই মধ্যে গম্ভীর মুখে মানব কোনরূপ বলা ক ছাড়াই নিজ রুক্ষ ঠোঁটের আশ্লেষী কায়দায় আলগোছে টেনে নিল যুবতীর তীর্তর করে কাপড়ত্রয়ী গোলাপি আভায় ছেয়ে থাকা অধর যুগল। থমকায় হায়া, শুকনো ফাঁক ঢোক গিলে এক মুহূর্ত দাঁড়িয়ে রয় পাথুরে মূর্তির ন্যায়। ওদিকে যুবক অস্থির, নিজে অস্তিত্বের জানান দিতে বেপরোয়া সে। পারস্য সুন্দরী হাসল খানিক, বেপরোয়া গম্ভীর মুখ উন্মাদ যুবককে বাগে আনতে নিজেও পরিশেষে তাল মেলালো তার শোনে। কিয়ৎক্ষণের গভীর উন্মত্ততায় মধ্য থেকে অবশেষে যুবতীর অষ্টপুট ছাড়ল এলেক্স, হাঁপাতে হাঁপাতে তক্ষণে এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল পাজা গলে। অতঃপর সিক্ত অধর কোণে দুই দুষ্ট হাসির রেশ টেনে পা টানল বিছানার দিকে। হাসছে লাজুকতার ন্যায়, চোখ দুটো গুটিয়ে হাসছে মানবী। তবে কাণ্ড দেখো, লাজুকতার সে হাসির স্থায়িত্ব ছিল ক্ষণিকের। বিছানার দ্বারে এসে পৌঁছাতেই আচমকা তাকে মখমলি বিছানার কোলে ছুঁড়ে ফেলল এলেক্স। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় হায়া, বিচক্ষণে মস্তিষ্ক আগাম কিছু টের পেয়ে তড়িঘড়ি করে সজাগ হলো যেন। এলেক্সের পানে হতচকিত দৃষ্টে তাকিয়ে থেকে মেয়েটা কেমন হতবাক কণ্ঠে বলে ওঠে, কি করতে চাচ্ছ তুমি এলেক্স? আজ এসব নয় প্লিজ, আই অ্যাম অন মাই ডে। নির্দয় পাষণ্ড পুরুষ ধরাই শুনল সুন্দরীর সে বাক্য। সে কেমন নিজ উদ্যোগে এগিয়ে আসতে ভয়ার্ত রমণীর পানে, দুহাতে নীরব খুলছে শার্টের সবগুলো বোতাম। হ্যাঁ ভরকায় ভীতসরস্ত ভঙ্গিতে পেছাতে লাগলো একটু একটু করে। অ্যালেক্স বাঁকা হাসলো তা দেখে। তক্ষুনি বিছানায় ভর দিয়ে ভয়ার্ত রমণীর দুপা ধরে টেনে নিয়ে এলো নিজের কাছে। হ্যাঁ কাঁদছে এবার, দুহাত জোর করে অনুনয় জুড়ে বলে ওঠে, তুমি যখন যা বলো, যেভাবে যা বলো আমি তাই করি এলিক্স। তবে প্লিজ আজকে আমাকে রেহাই দাও, আমি অসুস্থ। ক্রন্দনরত মেয়েটার ওপর সর্বাঙ্গের ভর ছাড়ল এলেক্স। রমণীর লালাব আবরণে ছেয়ে থাকা বক্ষ বিভীষিকায় সুডৌল আস্তরণের ভাঁজে এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে থেকে পরক্ষণে সুন্দরী বাঁকানো কায়া উন্মুক্ত করতে মত্ত হলো সে। কণ্ঠে তাচ্ছিল্যের ছাপ ফুটিয়ে ওড়ালো, আই ডোন্ট কেয়ার সুইট হার্ট। সকালের ফুটফুটে আলোয় ছেয়ে গিয়েছে আবদ্ধ কামরা। শুনশান ঘুমন্ত কক্ষটিতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে কারো ব্যথাতুর ফোঁপানোর শব্দ। কক্ষের একমাত্র মখমলি বিছানাটায় অবস্থা একেবারে বেগতিক। চাদরের গায়ে লেপ্টে আছে ছোপ ছোপ রক্তের উপস্থিতি। নগ্ন গায়ের ওই ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে অদূরেই বিছানার এক কোণে ঘেঁষে ফোঁপাচ্ছে হায়া। চোখ দুটো তার অবধে ঝরছে অশ্রু সুশ্রী, গৌরবর্ণা মুখখানায় তার হিংস্র আঁচড়ের দাগগুলি স্পষ্ট, যেন কোনো ক্ষুধার্ত পশু খুবলে খেয়েছে তার মসৃণ ত্বক। বিছানার অন্য পাশের হেডবোর্ডের শনের পিঠ ঠেকিয়ে বসে আছে ঘর্মাক্ত অ্যালেক্স। তার ডান হাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে আটকে আছে একখানা মোটা সিগার। পাষণ্ড পুরুষ চোখ বুজে হাঁপাচ্ছে, তার লোমহীন পেটানো দেহখানা চুইয়ে পড়ছে ঘামের কণা। নাভি কমলের বড্ড নিচে ঠেকে আছে প্যান্টের কাঁধ। যুবক এক পা ঝুলছে মেঝেতে, অন্য পা উঁচিয়ে রাখা বিছানার কোলে। সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে যুবক কেমন ঘমঘমে গলায় বলল, দুপুরের দিকে প্যালেসের সকল মেয়েদের নিয়ে ছাদে যাবে সুইটহার্ট। সঙ্গে নতুন মেয়েটাকেও নিবে। তারপর যেভাবে হোক বক্সে গান বাজিয়ে ওকে বাধ্য করবে নাচতে। সহসা থমকায় হায়া, কান্না ভুলে হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। শুকনো ফাঁকা ঢোক গিলে বিস্ময়ভূত কণ্ঠে অস্ফুট আওড়ালো, কিন্তু প্যালেসে তো গান বাজানো অথবা নাচা নিষিদ্ধ। মনস্টার জানলে মৃত্যু নিশ্চিত অ্যালেক্স।
তৎক্ষণাৎ কুটিল হাসল অ্যালেক্স। বদ্ধ চোখ দুটোর পর্দা সরিয়ে ঘাড় কাত করে তাকালো মেয়েটার বিস্মিত মুখপানে। রহস্যই রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, আমি তো চাই তাই ডার্লিং, যেভাবেই হোক গুড গার্লের মতো কাজটা করে ফেলবে, ওকে? বলে এক লেফে বিছানা থেকে নেমে আসে অ্যালেক্স। হাতে থাকা সিগারটা ঠোঁটের ফাঁকে গুজে রেখে গটগটিয়ে পা বাড়ালো দরজার পানে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো হায়ার নির্মল পরিশুদ্ধ কণ্ঠ, আমাকে বিয়ে করবে কবে অ্যালেক্স? থামলো যুবকের ব্যস্ত যুগল। অলক্ষ্যে ঠোঁটের কোণে অদ্ভুতভাবে ফুটে উঠল এক চিলতে তাচ্ছিল্যের হাসি। যুবক প্রত্যুত্তরে কিছু না বলেই গটগটিয়ে চলে গেল ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে ছলছলে চোখ তাকিয়ে রইল হায়া। মিনিট খানেক যেতে না যেতেই বাঁধভাঙা কান্নায় লুটিয়ে পড়ে নিজ মুখটা ঢেকে নিল দুহাতের ভাঁজে। মোটা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমাকে ভালোবাসাটা আমার এক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অ্যালেক্স। সাউথ কোরিয়া, জিজু আইল্যান্ড। বালুময় পাড়ের কোল ছুঁয়ে দিচ্ছে নীলাভ সমুদ্রের উত্তাল ঢেউ। ঢেউয়ের গর্জন মুখরিত চারপাশ। ব্যস্ত পর্যটনময় আইল্যান্ডের চারপাশে গড়ে উঠেছে রিসোর্ট সহ ধনীদের ব্যক্তিগত বাগানবাড়ি। তন্মধ্যে সবচেয়ে বিখ্যাত বাগানবাড়ি হিসেবে পরিচিত পাওয়া ডুপ্লেক্স বাড়িটার নাম হচ্ছে হোয়াইট ভিলা। সাউথ কোরিয়ার অন্যতম ড্রাগ ডিলার লিউ ইয়াংয়ের বাড়ি বলে কথা। প্রায়শই পর্যটকরা দূর থেকে অবলোকন করে যান বাড়িটি। হোয়াইট ভিলার টপ ফ্লোর, সম্পূর্ণ ফ্লোর জুড়ে সুইমিং পুল, মাথার ওপর ছাদ নেই, অদূরে দৃষ্টিপাত করছে সমুদ্রের নীলাভ কোলে, স্পষ্ট চক্ষুগোচর হবে যে কারো। উত্তপ্ত গরমের সুইমিং পুলের শীতল পানির নিচে গা ডুবে সাঁতরাচ্ছেন লিউ। তার সঙ্গী হিসেবে এক ঝাঁক নাট্যরমণী উপস্থিত সেথায়। মধ্যবয়স্কের প্রতি বড্ড নিবেদিত তারা। মানব যখন নিজ খুশিতে মত্ত, ঠিক তখনই টপ ফ্লোরের মুখ্য দরজা দিয়ে হনহনিয়ে ছুটে এলো এক ঝাঁক সশস্ত্র নিরাপত্তারক্ষী। তারা এসেই কেমন বন্দুক উচালো লিউয়ের পানে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় লিউ সহ তার নিবেদিতরা। কেউ কেউ ভয়ার্থে আবহে চেঁচাচ্ছে ভীষণ। লিউ কেমন ঢোক গিলে কণ্ঠ উচালো। ভয়ার্ত কণ্ঠে ডাক পড়ল, গার্ডস! শোনেনি কেউ? শুনলে নিশ্চয়ই মনিবের ডাকে অগ্রাহ্য করার ক্ষমতা হতো না কারো। লিউ কাঁপছেন এবার। ভয়ে ভয়ে আমতা আমতা করে রক্ষীদের জিজ্ঞেস করলেন, কে তোমরা? আমার বাড়িতে ঢুকলে কি করে? প্রত্যুত্তরে কারো মুখে রা নেই তেমন। সকলের বন্দুকে নল হয়েছে আরও তীক্ষ্ণ। এরই মাঝে হুট করে সম্মুখের গার্ডেরা ভাগ হলেন দুপাশে। লিউ অবাক হলেন। হতবাক নেত্রে সম্মুখে তাকাতেই দেখলেন সফেদ রঙা দামি স্যুট পরিহিত এক বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসে সগৌরবে। তার মাথার উপর একখানের সফেদ রঙা গলাকার টুপি। মাথা নুইয়ে থাকার দরুণ যুবকের মুখাবয়ব স্পষ্ট নয়। মিনিট দুয়েক পার হতেই বলিষ্ঠ পুরুষের পায়ের গতিতে রূপ পড়ল। সে কদম থামালো সুইমিং পুলের একদম সন্নিকটে। অতঃপর ধীরে ধীরে নিজ নুইয়ে রাখা ঘাড়টা সামান্য উঁচিয়ে ডান হাত আলগোছে মাথার ওপরে থেকে টুপিখানা নামিয়ে দৃশ্যমান করল নিজেকে। লিউ কেমন ভ্রু কুঁচকায় অপরিচিতকে দেখে। বিভ্রমে ডুবে আছে তার ঘোলাটে চোখ দুটো। ওদিকে যুবক তীক্ষ্ণ হাসলেন। টুপিটা আলতো করে পেটের ধারে ঠেকিয়ে নিজের ইন্ট্রো দেয়ার কায়দায় বলতে লাগলেন, হ্যালো বাস্টার্ড। Let me introduce myself. I am Erwin Wilson, the right hand of the great Rusty King. নাম তো সুনাই হোগা। রুশদি কিং নামটুকু কর্ণকুহরের ছেদ অতিক্রম করতেই সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল লিউয়ের। অসরতে ডুব দিল মস্তিষ্ক। শীতল পানির নিচে গা ডুবিয়ে রেখেও খরা নামল মানবের কণ্ঠায়। চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। লিউ তক্ষণি সাঁতরে উঠে গেল পুলের অন্য পাশে। অতঃপর সকলের সম্মুখেই প্রাণ ভয়ে ছুট লাগল নেক্সট ডোর দিয়ে। অথচ তার অমন চলে যাওয়া দেখেও স্থির এডউইন। বাঁকা চোখে তাকিয়ে আছে কেবল। রুক্ষ দাঁতের চাপায় রুষ্টতায় সাথে নিজ নিম্নাংশের ঠোঁটখানা খানিক পিষ্ট করে শ্লেষাত্মক কণ্ঠে বলল, প্রাণের ভয়ে শেষে কিনা নিজের জমের কাছে দৌড়াচ্ছে। নট ব্যাড, নট ব্যাড। প্রাণপণে দৌড়াচ্ছে লিউ। থামাথামির নাম নেই আজ। তার পায়ের গতি মাত্রই অতিক্রম করল বাড়ির সদর চৌকাঠ। সম্মুখের ওয়াক দিয়ে ছুটছে সে।
বারবার সশস্ত্র পাখি তাকাচ্ছে পেছনে, খেয়াল করছে সশস্ত্র রক্ষীরা আসছে কিনা। মানব যখন অন্যত্র তাকিয়ে থেকে দৌড়াতে মুশকিল, ঠিক তখনই একখানা ল্যাম্বরগিনি এসে আচমকা ঠুকে বসলো মানবের পায়ের হাড়ে। সহসা ছিটকে পড়ল লিউ, ছিটকে গিয়ে তার কোমর ঠেকলো কনক্রিটের জমিনে। মুহূর্তেই কোমরের ব্যথায় চিৎকার দিয়ে ওঠে বেচারা লিউ। এক হাতে কোমর ডলতে ডলতে আচকা দৃষ্টি তাক করলো সম্মুখে। অপরিচিত এক গাড়ি, তাও ঢুকেছে তার ব্যক্তিগত বাড়িতে। এ নিয়ে চিন্তার মুদেছে লিউ। কপাল গুছিয়ে খ্যাক খ্যাক করে গাড়ির মালিককে জিজ্ঞেস করলো, কে আপনি? আমার বাড়িতে কি করছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি গাড়ির ভেতর থেকে। তবে মিনিট দুয়েক পেরোতেই গাড়ির ড্রাইভার কেমন হন্তদন্ত বেরিয়ে এলেন ভেতর থেকে। ভীষণ বাধ্যতায় ঘাড় নড়িয়ে আলগোছে খুলে দিলেন ব্যাক সিটের দরজা। তক্ষুনি দেখা গেল এক দাম্ভিক পুরুষের পায়ে তারবিদ ঘুটে কালো রঙা ওভারকোট, ভেতরের কালো রঙা শার্টের বেশ কটা বোতাম হাঁ করে খুলে রাখা। ফলাফল স্বরূপ সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে রূঢ় মানবের লোমহীন পেটানো বক্ষ। মানবের গলায় ঝুলছে একখানা তীক্ষ্ণ প্রতীকী লকেট। মাথার উপরে ভর করেছে গলাকার ফেডোরা টুপি, মুখ ঢাকা কালো রঙা মাস্কে। যুবকের ডান হাতের বৃদ্ধা এবং তার তর্জনে চাপায় জ্বলন্ত সিগার। বুট পরিহিত শক্ত দাম্ভিক পদযুগল সগৌরবে বেরিয়ে এলো গাড়ি থেকে। হতবাক লিউ কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। অপরিচিত মানবের পানে একদৃষ্টে তাকিয়ে থেকে হতভম্বকতায় জিজ্ঞেস করে বসল, কে? মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া বাঁকা হাসল বোধহয়। যুব আঙ্গুলের চাপায় আটকে রাখা সিগারটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ফের উঠে এলো মাস্কের ওপর দিয়ে ঠোঁটের ফাঁকে। সেথায় এক টান বসিয়ে রূঢ় মানব কেমন দাম্ভিক সরে ওড়াল। ইউর ড্যাডি ইজ হোম। ওয়েলকাম করবে না? ভরকাইলেও আজকে তার ভরকানোর দিন। মানবের হতবিহ্বল চোখ দুটো সামনে তাকিয়ে আছে পোকার ন্যায়। ওদিকে ততক্ষণে অ্যাডুইন সহ বাকিরা এসে হাজির। ঘাড় নড়িয়ে দাম্ভিক যুবক পুরুষকে কুর্নিশ জানিয়ে সকলে একযোগে বলে ওঠে, হোলা মনস্টার। তক্ষণি কেঁপে ওঠে লিউ। চক্ষু ছানাবড়া হয়ে ছুঁয়ে নিল তার ললাট। বিস্ময়ে দূরত্ব বাড়ল ঠোঁটের ফাঁকে। হতভম্ব বেচারা ভুলেই গেল চোখ নোয়ানোর কথা। রূঢ় মানব ঘাড় কাত করে দেখল তা। তৎক্ষণাৎ গম্ভীর মুখে আদেশ ছুড়ল, ওকে বেঁধে রাখো ওর বাড়িতে। হুকুম তামিলের মত্ত হলো অ্যাডউইন। সহসা এগিয়ে এসে শক্ত থাবায় আঁকড়ে ধরল লিউয়ের মাথার তালুর চুল। অতঃপর বেচারাকে সেভাবেই টানতে টানতে নিয়ে গেল বাড়ি অবধি। লিউ কাঁদছে, শত অনুনয় জুড়ে নিজেকে ছাড়তে বলছে, তবে বালাই ষাট। সে কাদা কি আর কাজে দেয়? অবশেষে মিনিট পাঁচেকের মধ্যেই বেচারার মুখে কষ্টে হাত পা দুটো পিছমোড়া করে বেঁধে রাখা সম্পন্ন হলো। কাজ শেষে চলে গেল অ্যাডউইন। বাইরে থেকে মোটা সোটা পাইপ লাইন দিয়ে কিসব উটকো গন্ধযুক্ত তরল ছিটাচ্ছে বাড়িতে। আবদ্ধ লিউ তৎক্ষণাৎ বোঝেনি এ তরল আসলে কি। তবে মুহূর্তে ব্যয় তার টনক নড়ল বুঝে গেল এ তরল আসলে পেট্রোল। উচ্চমাত্রায় দাহ্য তরলে গোসল সেরেছে লিউয়ের বাগান বাড়ি। বাড়ির সদর দরজায় সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। ফুঁকছে 5 নম্বর সিগার। মনু দরজার ওপারে বসে আছে লিউ। পাচ্ছে প্রাণ ভয়ে। মনস্টার দেখল সব। তবু নির্দয় মানবের চোখের পলকে ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা এক টোকায় ছুঁড়ে ফেলল তার লেপ্টে থাকা বাড়িতে। মুহূর্তেই দাও দাও করে জ্বলে উঠল হিংস্র দাবানল। আবদ্ধ কণ্ঠে ব্যাপক গঙ্গানির শব্দে ভারী হলো চারপাশ। মনস্টার নির্বিকার। পকেট হাতে আরেকটা সিগার তুলে ঠোঁটের ফাঁকে বসিয়ে এসেছে। লাইটার বের করে যে না সিগারের শেষ ভাগে আগুন ধরাবে অমনি কানের ফাঁকে গুজে রাখা এয়ারপোর্টের শব্দ হলো রূঢ় মানবের। কেউ একজন অপাশ থেকে অস্থির কণ্ঠে বলল, মনস্টার ম্যাম ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। থমকায় তার লাইটার ধরে রাখার হাত। লাইটারের আগুনটুকু বাতাসের ঝাপটায় দোল খেতে খেতে অবশেষে নিভে গেল এক পর্যায়ে।
আর অমনি ধপ করে জ্বলে উঠল রূঢ় মানবের মস্তিষ্ক। অন্তরটা মুচড়ে উঠল অজানা কারণে। যুবক কেমন অস্থির হয়ে তখনই পা ঘোরালো উল্টো পথে। গটগটিয়ে এগোতে এগোতে হুংকার ছুড়ে বলল, অ্যাডুইন, জেট রেডি কর, প্যালেসে যাব। আকাশ থেকে পড়ল অ্যাডুইন। তড়িঘড়ি করে এগিয়ে এসে তাল মেলানো মনস্টারের দ্রুত পদের সঙ্গে, কণ্ঠে ভরকনার পায়ে লেপ্টে আড়ালো। কিন্তু মনস্টার এখনো 200 মিলিয়ন পাউন্ডসের ডিল, জাস্ট ফাক অফ এভরিথিং। বিকেল হবার জোগাড়। খোলা আকাশের নিচে কতগুলো প্রাণোচ্ছল প্রাণ বসে আছে। গলাকার ভঙ্গিতে মধ্যকার ফাঁকা অংশে ঘুরছে একখানা কাচের বোতল। খেলা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবসময় নিজেকে গুটিয়ে রাখা সপ্তদশী আজ বড্ড হাস্যোজ্জ্বল। এখানে আসার পর আজ প্রথমবার সকলের সঙ্গে মিশবার সুযোগ হলো তার। মেয়েগুলো বড্ড মিশুকে। কি সুন্দর মিশেছে মেয়েটার সাথে, অথচ পুরুষ মেয়েরা আসেইনি ছাদে। যদিও বা প্রথম প্রথম ডক্টর হায়ার উদ্যোগে সবাই রাজি হয়েছিল একযোগে টাইম স্পেন্ড করবে, তবে পরক্ষণে যখন জানলো নতুন মেয়েটাও তাদের সাথে থাকবে, অমনি লেজ গুটিয়ে পগার পার সব। হায়া অবশ্য জোর করেনি ওদের। একখানা বিশাল গান বাজানোর বক্স নিয়ে উঠে এসেছে ছাদে। মিলাস বড্ড গম্ভীর। তার শঙ্কিত দৃষ্টি অদূরে বসে থাকা হায়ার পানে নিবদ্ধ। মেয়েটা কেমন ঘেঁষাঘেঁষি করছে মাহের সঙ্গে। মিলা ভাবুক রয়েছে বেশ। বিচক্ষণ মস্তিষ্কে বাজছে, হায়া আজ এত সুইট বিহেভ করছে কেন? যে মেয়ে আগ বাড়িয়ে কারোর সাথে কথা অবধি বলে না, সে কিনা মুনলাইটের সঙ্গে নিজে থেকে খাতির জমাচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই তো? মিলার ভাবুক ভাবখানা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই বোতলের নল এসে ঠেকলো তার দিকে। আর অমনি পাশ থেকে হইচই করে উঠল সবাই। মিলা ভরকায় হতচকিত দৃষ্টিতে বোতলের গায়ে পানে তাকাতেই বিরক্তিতে কুঁচকে যায় তার নাক মুখ। সম্মুখ থেকে হায়া তখন তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে বলে ওঠে, ইয়ে, এবার তোমার পালা মিলা। এবার জলদি বলো, তুমি ট্রুথ নিবে নাকি ডেয়ার? কপাল গোছালো মিলা নাখোশ ভঙ্গিতে জবাব বলল, ডেয়ার। অলক্ষে হাসি পারস্য তরুণী তখনই কুটিল বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে বসলো, তাহলে এক্ষুনি আমাদের সবার জন্য পাস্তা রেঁধে নিয়ে আসো। সহসা ভুরু গোটায় মেলা বিরক্ত মেজাজে বলে ওঠে, অন্য কিছু বলো। নাছোড়বান্দা পারসের সুন্দরী অত সহজে হার মানার পাত্রে নয় সে। তৎক্ষণাৎ নিজ স্থানে বসে মাহিকে শুনিয়ে শুনিয়ে ভাব নিয়ে গাল ফুলিয়ে বলে, তাহলে আর কি করার, মানতে না চাইলে খেলা বাদ দিতে হবে। এহেন কথায় তক্ষুনি নড়ে চড়ে উঠে মাহি। বোকা মানবী হায়ার্ড হয়ে মিলার নিকট প্রস্তাবিত কণ্ঠে বলে ওঠে, যাও না মিলা, তুমি না ভালো রান্না পারো, আশা করি তোমার খুব একটা সমস্যা হবে না। কতটুকু পূর্ণ হবার সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেক মিনিট কেমন সদ্যোগে বলে ওঠে, চলো মিলা, আমিও তোমাকে হেল্প করব। সকলের এহেন জড়াজড়িতে অবশেষে বাধ্য হয়ে রাত্রে যেতে চাই সাই জানালো মিলা। রাক্ষস ভঙ্গিতে গটগট পায়ে চলে গেল ছাদ থেকে। সে যেতেই ফের বোতল ঘূর্ণন বসালো হায়া। প্রতিটি মানুষের মনে আবারও বাড়ল উদ্যোগ। তবে এবার বোতলের নল এসে ঠেকলো মাহের বানে। অমনি খুশিতে আত্মহারা হায়া ভীতু মাহি কেমন গুছিয়ে বসলো। চশমা পরা মায়াবী চোখ দুটো আড়াল হলো সকলের অলক্ষ্যে। হায়া কেমন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নিবে বলো, ট্রুথ অর ডেয়ার? কিছুক্ষণ সময় নিল, ভাবলো সপ্তদশী। দাঁতের রুষ্ট স্পর্শ ঠোঁট ছুঁয়ে ভাবল কিয়ৎক্ষণ, পরিশেষে জানালো, ডেয়ার। বাঁকা হাসলো হায়া। আচমকা ভাইকে ডেয়ার নিয়ে দিয়ে বলল, ওকে দেন, আমাদের সবাইকে নেচে দেখাও। তুমি না বললে কিন্তু শুনবো না, যেমনই পারো নাচতে হবে। এহেন কথায় বিপাকে পড়ল মাহি। ইতস্ততায় ছেয়ে গেল লাজুকতার সর্বাঙ্গ। চিবুক নামলো গলার কাছে। মেয়েটাকে কেমন মিনমিনে সরে বলল, আমি আসলে তেমন ভালো নাচতে পারি না। মুচকি হাসলো হায়া। আলতো করে সপ্তদশীর কাজ চাপড়ে বলল, যতটুকু পারো নাচো, নাচলে মন ভালো হয় জানো তো। সহসা দৃষ্টি উঁচায় মাহি। সন্দিগ্ধতায় ডুবে থাকা থেকে আমতা আমতা করে বলে, কিন্তু গান ছাড়া নাচবো কিভাবে? এহেন কথা শেষ হবার পূর্বেই পাশ থেকে একখানা ছোট পেনড্রাইভ বের করে আনে হায়া। তা মাহির পানে এগিয়ে দিয়ে বলে বসে, এই নাও, এখানে বাংলাদেশি অনেক গান আছে, তোমার পছন্দের প্লেলিস্ট থেকে একটা অন করে নেচে ফেলো।
আনমনেই হেসে ওঠে মাহি। তক্ষুনি হায়ার হাত থেকে পেন টেপটা হাতে নিয়ে খুশি মনে বলল, ওকে। হাওয়ার বেগ ছুটছে মনস্টারের গাড়ি। প্যারাডাইসের লোহার গেট পেরিয়ে মাত্রই প্রবেশ করলো প্যালেসে। দুর্বার গতিতে গাড়িটা অবশেষে এসে থামলো প্যালেসের সদর দরজার পানে। যেথায় আগে থেকেই দাঁড়িয়ে আছে অ্যালেক্স। গম্ভীর মুখ, কপট ভাব ধরেছে হতভম্বকতায়। হন্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো মুগ্ধ। পায়ের গতিতে টান বসিয়ে রূঢ় মানব কেমন গটগটিয়ে ঢুকলো প্যালেসের ভেতরে। পেছন পেছন এক পাশে অ্যাডুইন এবং অন্য পাশে অ্যালেক্সও হাঁটা ধরল মানবের সঙ্গে। মুগ্ধ হাঁটতে হাঁটতেই কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুড়ে আওড়ালো, কোথায় বান্দির মেয়ে? কতটুকু আওড়ানোর সঙ্গে সঙ্গে প্যালেসের গোলাকার ছাউনির ওপর থেকে ভেসে এলো গানের সুর। অমনি থমকায় মুগ্ধের পদযুগল। মুহূর্তে অগ্নিরূপ ধারণ করলো মানবের মুখাবয়ব। হাত দুটো হলো মুষ্টিবদ্ধ, দীর্ঘ চোয়ালটা কটমট করছে মুগ্ধের বজ্র কঠিন কণ্ঠে। তক্ষুনি গর্জন তুলে আওড়ালো, প্যালেসে গান বাজানোর মতো এত বড় দুঃসাহস কোন জানোয়ারের বাচ্চার হয়েছে? গার্ড, আমার তলোয়ার দে। আঁতকে ওঠে অ্যাডউইন। ভয়াবহ আবহে আগ বাড়িয়ে যেই না মনস্টারকে থামাতে যাবে, অমনি তার দৃষ্টি গিয়ে আটকালো অ্যালেক্সের পানে। গম্ভীর মুখে অ্যালেক্স কেমন বাঁকা হাসছে দেখো। ঘাড় কাত করে অ্যাডউইনকে আচমকা চোখ টিপে বসল সে। বিচক্ষণ অ্যাডউইন একে একে দুই মিলিয়ে বুঝে নিল অনেক কিছু। রূঢ় মানব চলে গিয়েছে বহুদূর। অ্যাডউইন মুহূর্তেই মনস্টারের পিছু ছুটতে চাইলে তার পথ এসে আটকালো অ্যালেক্স। অলক্ষ্যে অ্যাডউইনের পেট বরাবর চেপে ধরল রিভলভারের ঠান্ডা নল। গম্ভীর মুখে বাঁকা কণ্ঠে বলল, রিল্যাক্স অ্যাডউইন, এত ছুটোছুটি করছো কেন? থামাই একটু। এক হাতে ধারালো তক্তকে তলোয়ার, মুখাবয়ব রং ধরেছে হিংস্রতার। ক্ষিপ্রতায় ছাদের দিকে এগোচ্ছে রূঢ়মানব। তার ব্যস্ত পদযুগল ছাদের চৌকাটায় পা রাখতেই তার ক্ষুব্ধ দৃষ্টি গিয়ে আটকালো অদূরে নৃত্যরত সপ্তদশীর পানে। মুহূর্তেই থমকায় নির্দয় পুরুষ। তার চোখ দুটোর আগুনে নিমিষেই নামলো এক পশলা বৃষ্টি। তৎশক্ত চোয়ালে ছেড়েছে হাড়ের অংশ। হতবাক হয়েছে ক্রুদ্ধ মস্তিষ্ক। অদূরে মনের সুখে দক্ষ কায়দায় নাচছে মাহি। বক্সে তখন গান বাজছে, হাতে চুড়ি ছামছাম বাজে। বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় এ মনে তোকে না পাওয়ার কারণে। থমকানো রূঢ় মানবের কণ্ঠায় নেমেছে একরাশ হতবাকতা। চোখে মুখে লেপটেছে অবাধ টান। তার হতবাক কণ্ঠ পুরো অস্ফুটে বেরোলো, আমার পিচ্চি এত বড় হয়ে গেল কবে? শেষে কিনা আমাকে নাচাতে নাচাতেও নিজের এখন নাচছে। মাহের পায়ের তাল বাড়িয়েছে। পরনের গলাকার জামার ভাঁজে হুট করে পা আটকে গেল সপ্তদশীর। গায়ের ভরে দাঁড়িয়ে থাকতে না পেরে যে না মুখ থুবড়ে উল্টে পড়বে, অমনি একজোড়া শক্তপোক্ত হাতের শক্ত বাঁধনে মুহূর্তেই আবদ্ধ হলো সপ্তদশী। তক্ষণি তটস্থ সকলে মনস্টারের উপস্থিতি দেখে লেজ গুটিয়ে পালালেন সকলে। এদিকেই কাপত্রয়ী মাহি দোদুল্যমান ক্ষুব্ধ বদনখানি তার মেঝে থেকে বড্ড উঁচুতে আটকে আছে কারো শক্ত বাঁধনে। ধীরে ধীরে কাঁপা কাঁপা চোখ দুটো পর্দা সরালো মানবীর। ঘাড়ের মাংসল পেঁচি কুঁচকে মাথা উঁচু করে তাকালো সম্মুখে। আর অমনি তার মায়াবী চোখ দুটো ডুবে দিল সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার বাদামি চোখ দুটোর মাঝে। মুহূর্তেই আকাশ থেকে পড়ল মাহি। শুকনো জিভের ডগা খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আওড়াবে, তার আগেই শোনা গেল রূঢ় মানবের বাসখাই কণ্ঠ, যখন তখন উড়ে এসে আমার গায়ে পড়িস কেন বান্দির মেয়ে? হ্যান্ডসাম ছেলে দেখলে কাব কাব মাথা ঠিক থাকে না নিজের ওপর, নাকি কাবও থাকে না নিজের উপর, তাই না? হতভম্বকতার আকাশ ভেঙে পড়ল মেয়েটার উপর। কণ্ঠে নামলো চাপা ক্ষোভ। সে কেমন তীর তীর মেজাজে বলল, আমি আবার কখন আপনার গায়ে পড়লাম? আপনি তো নিজেই এগিয়ে এসে আমায় ধরলেন। রূঢ় মানব চল শক্ত করলো এবার। দাঁত কিরমির করে ফের ধমকের গলায় শুধালো, না তাহলে কি করতাম বান্দির মেয়ে? যেভাবে বাদরের মতো লাফাচ্ছিলি, এখনই না ধরলে নির্ঘাত পড়ে গিয়ে হাত পা ভাঙলে ভাঙতাম, তাতে আপনার কি? মেয়েটার এহেন পাল্টা উত্তরে রাগ বাড়ল মানবের। তিতি বিরক্ততায় ছেয়ে গেল মুখ। কণ্ঠে তেজ ঢেলে ফেরাওলালো। মুখে দেখছি খই ফুটছে। আমার গায়ে পড়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে? চাল নাম আমার গা থেকে।
নাক ফোলায় মাহি, মুখটা অন্যত্র ঘুরিয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, আপনি ছাড়লে তবেই না নামতাম। আগে গা থেকে হাতটা সরান। এ পর্যায়ে বাঁকা হাসল মুগ্ধ। যুবকের মাথায় চাপলো এক অদ্ভুত দুষ্ট বুদ্ধি। সে কেমন চট করে জোর বাড়ালো হাতের। রুড়ো আঙ্গুলগুলো দাবিয়ে দিল সপ্তদশীর কোমল বাঁকানো কোমরে। মুহূর্তেই ঝংকার দিয়ে ওঠে মাহির সর্বাঙ্গে। মেয়েটা মোচড়াতে লাগলো ভীষণ, কণ্ঠের বিরক্তির ভাঁজ ফেলে বলল, আপনি আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন বিস্ট। ঠোঁটের কোণে বাঁকা হাসলো। হাসির রেশ বাড়ল মুগ্ধের। আঙ্গুলগুলো হয়ে উঠল বেপরোয়া। যুবক কেমন আলগোছে মুখ নামিয়ে আনলো মেয়েটার মুখের ওপর। সেথায় আলতো করে ফু দিয়ে দুষ্ট কণ্ঠে বলল, ওহ কাম অন বিউটি, আমি এখনো কিছুই করা শুরু করিনি। গলায় শুষ্কতা নামলো মাহির, গায়ে নামলো অসারতা। সে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, আপনি হাত নামান আমার গা থেকে। যুবক এবার আরেকটু বাড়ালো চাপ। ধীরে ধীরে নাক ডবালো মাহির নরম মসৃণ গালে। সেথায় শান্তভাবে পড়ে থেকে বলল, খারাপ লাগছে? অসহ্য লাগছে? মাহির এহেন ঝাঝালো কণ্ঠে হাসল মুগ্ধ। মেয়েটার গালে নাক ঘষে বলল, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট। দম আটকে গেল মাহির। শুকনো হলো কণ্ঠা। মেয়েটা কেমন তেজ দেখিয়ে ফের বলল, ইয়া আল্লাহ, কবে আপনার কাছ থেকে একটু শান্তি পাবো আমি? বাঁকা হাসল রুরু মানব। মেয়েটার গাল থেকে নাক সরিয়ে তাকালো মুখ পানে। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, যার মাথার উপর আমি নামক আস্ত এক অশান্তি ঘুরপাক খাচ্ছে, তার আবার শান্তি? অকালের বাইরে কথাবার্তা কেন বলছিস বান্দির মেয়ে? নাক ফোলায় মাহি, মুখ ঝামটি দিয়ে বলে, অসহ্য। আপনি আপনি আমায় কবে মুক্তি দিবেন বলুন তো? পরপারে ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর কোনো মুক্তি নেই পিচ্চি। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা অ্যাড স্কিপ করেন তারাই বেশি বেশি বলেন, নেক্সট পার্ট, নেক্সট পার্ট। দ্যাট ইজ নট গুড। আই রিয়েলি হেট দিস ওয়ার্ড। অ্যাড দেখবেন, স্কিপ করবেন না। তাহলে আমি তো নিজের আগ্রহ থেকেই এমনি এমনি গল্প দিয়ে দিব, বুঝেন না? বুঝতে হবে এগুলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এগুলো তো করবেন না। আমার কথা তো শুনেন না, ভালো লাগে না আমার কথা। সরি, এই আমার এক সমস্যা, আমি কাউকে কিছু বলতে পারি না। একটু হার্ড হয়ে কথা বলতে গেলেই মনের ভিতর কেমন করে। সরি কেউ মাইন্ড করলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করে গল্পগুলো পড়ছেন তাদেরকে আমার কলিজা থেকে কলিজা ভুনার শুভেচ্ছা। এত ভালো কেন আপনারা? সত্যি আমার খুব ভালো লাগে না, একটু ভালো লাগে না। অবাক হয়ে যাই আমি, প্রতি মুহূর্তে অবাক হয়ে যাই। 70% পিপুল, মোর দ্যান 70% পিপুল সাবস্ক্রাইব ছাড়াই গল্পটা পড়ছে। কি বিভৎস ব্যাপার। আচ্ছা, তো রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার জন্য একটু দোয়া করবেন। দোয়া করতে হয় মানুষের জন্য, বেশি বেশি দোয়া। ঠিক আছে? আসসালামু আলাইকুম এগেইন।